আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫১,০০০। দখলদার ইসরায়েলি বাহিনী ২০২৩ সাল থেকে নিরীহ ফিলিস্তিনিদের উপর একের পর এক বোমাবর্ষণ করে যাচ্ছে। সেখানে মানুষ মরে পাহাড় হয়ে যাচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, বোম্বিং করা হচ্ছে। সেখানে সাধারণ মানুষ খাবার পাচ্ছে না, তারপরও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫১,০০০ ছাড়িয়ে গেছে। তবে বিভিন্ন সংস্থা বলছে এই সংখ্যাটি ৬১,০০০-এর অধিক। এ পর্যন্ত আহত হয়েছে ১,১৬,৩৪৩ জন ফিলিস্তিনি সাধারণ নাগরিক। আজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, আদালতে নিষেধাজ্ঞা সত্ত্বেও শিন বেত প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত। ইসরায়েলের গোয়েন্দা প্রধান শিন বেতের প্রধান রোরেনবার শীঘ্রই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। আদালত থেকে বলা হয়েছিল শিন বেতের প্রধানকে পদত্যাগ করতে দেয়া হবে না। নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্ব থাকার কারণে এই গোয়েন্দা সংস্থার প্রধানকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। তবে অবশেষে তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই পদত্যাগ করতে যাচ্ছেন, কারণ দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার মনোমালিন্য হচ্ছিল। তিনি গাজা যুদ্ধ বন্ধের ব্যাপারে পরামর্শ দেওয়ার পরই নেতানিয়াহু চটে যায়। নেতানিয়াহুর একটি ইচ্ছা, সেটি হচ্ছে গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়া। এদিকে যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করল ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা যারা ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকেন বা কোনোভাবে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। অনেকে গ্রেপ্তার করে নিজ দেশে পাঠিয়ে দেয়া হচ্ছে। তাই নিজেদের দেশের শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করেছে ইন্দোনেশিয়া। জানাবো, ইরাকে ব্যাপক ধূলিঝড়ে অসুস্থ হাজার হাজার মানুষ। ইরাকের ২ অঞ্চলে ব্যাপক বালুঝড় হয়েছে। তীব্র ধূলিঝড়ের কারণে ২ অঞ্চলের বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় প্রায় ১,৭০০ মানুষ শ্বাসকষ্টে ভুগছে। তাদের মধ্যে অন্তত ৭০০ জন মানুষ শ্বাসকষ্টের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং সর্বশেষ জানাবো, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করল জর্ডান। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে জর্ডানের ১৬ জন নাগরিককে গ্রেপ্তার করেছে জর্ডানের গোয়েন্দা সংস্থা জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট। আজ গ্রেপ্তার করা নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে বিস্ফোরক তৈরি, রকেট ও ড্রোন উৎপাদন এবং এসব অস্ত্র সামগ্রীর আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার দেখিয়েছে জর্ডানের গোয়েন্দা সংস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ৫১,০০০। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫১,০০০-এর উপরে। এই হামলায় আহত হয়েছে ১,১৬,৩৪৩ জন নিরীহ ফিলিস্তিনি। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও নতুন করে ২৩ জন নিরীহ ফিলিস্তিনি নিহত এবং আহত অর্ধশতাধিক। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে কমপক্ষে ৫১,০০০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে এবং ১,১৬,৩৪৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড জানিয়েছে, মার্কিন ইসরায়েলি সৈনিক অ্যাডান
আলেকজান্ডার পাহারায় থাকা গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ওই বন্দীকে যেখানে রাখা হয়েছিল সেখানে ইসরায়েল সরাসরি বোমাবর্ষণ শুরু করে, পরে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এদিকে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে ফিলিস্তিনের মৃতের সংখ্যা ৬১,৭০০ জনে ছাড়িয়ে গেছে। গাজায় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার লোক মৃত বলেও ধারণা করছেন তারা। তাদেরকে জীবিত অবস্থায় এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ সেখানে রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। কোনো গাড়ি প্রবেশ করতে পারছে না, আর শত্রুরা একের পর এক বোম্বিং করেই যাচ্ছে এসব ভবনগুলোতে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও শিন বেত প্রধানের পদত্যাগের সিদ্ধান্ত। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার শীঘ্রই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন, যদিও ইসরায়েলের সুপ্রিম কোর্ট সম্প্রতি তাকে বহাল রাখার নির্দেশ দিয়েছে। চ্যানেল 12 নিউজ গতরাতে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনে রোনেন বার তার ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছে তিনি তার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান। তার মতে তার পদ নিয়ে চলমান রাজনৈতিক এবং আইনি বিতর্ক সংস্থা স্পর্শকাতর কার্যক্রমের নেতিবাচক প্রভাব পড়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে হস্তক্ষেপ। গত মাসে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আস্থার সংকট দেখে রোনেন বারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সুপ্রিম কোর্ট সেই হস্তক্ষেপে বাধা প্রদান করেছে। সেখানে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। সেখানে জানানো হয়েছে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার প্রধান শিনবেতের প্রধানকে বরখাস্ত করা যাবে না। তবে চ্যানেল 12 সূত্র অনুযায়ী রোনেন বার আগামী সপ্তাহে আদালতে একটি আনুষ্ঠানিক মেমোরেন্ডাম জমা দেবেন, যেখানে তিনি তার পদত্যাগের সিদ্ধান্ত এবং কার্যকর হওয়ার সিদ্ধান্ত তারিখ উল্লেখ করবেন। নেতানিয়াহুর বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ। এদিকে স্বাধীনতা বিরোধীরা নেতানিয়াহুর সিদ্ধান্তের সমালোচনা করে আসছে বলে অভিযোগ করেছে নেতানিয়াহু। বিরোধীরা বলছেন শিনবেত একজন দায়িত্বশীল মানুষ। নেতানিয়াহুর ক্ষমতার ভাঙন ধরবে শিনবেতের হাত ধরে, কারণে তিনি শিনবেতকে পদত্যাগে বাধ্য করানোর জন্য এই কাজটি তিনি করাচ্ছেন বলে এমন অভিযোগ করেছে তারা। এরপরই তিনি তার পদ থেকে সরে যাবেন এমনটাই জানিয়েছিল। যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করল ইন্দোনেশিয়া। যুক্তরাষ্ট্রে অবস্থানরত ইন্দোনেশিয়ান শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার সাবধানে ব্যবহার করার আহ্বান জানিয়েছে জাকার্তা। আজ 15 এপ্রিল দেশটির গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। ইন্দোনেশিয়ার সরকার নিজ দেশের শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে বলেছে, পোস্টগুলো নির্বাসন, আটক ও প্রবেশ অস্বীকৃতির কারণ হতে পারে। ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন বৃদ্ধির ঘোষণার সঙ্গে এই পরামর্শটি আসে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে ইন্দোনেশিয়ার দূতাবাস এবং কনসুলেটগুলো সরকারি ভিসা পরামর্শ কার্যক্রম সামাজিক মাধ্যম ব্যবহারে নির্দেশিকা অন্তর্ভুক্ত করেছে। লস অ্যাঞ্জেলে ইন্দোনেশিয়ান কনসুলেট জেনারেল ফেসবুকে বলেছেন, আপনারা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো পরিচালনা করলে এক্ষেত্রে বুদ্ধিমান হন। এমন পোস্টগুলো এড়িয়ে চলুন যা ভুল ধারণা বা আইনি পরিণতির কারণ হতে পারে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে, যারা ইন্দোনেশিয়া থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে তারা যেন কোনোভাবেই গাজা এবং ইসরায়েল সম্পর্কিত কোনো ফেসবুক পোস্ট বা কোনো মিছিল, মিটিং সহ কোনো জায়গায় অংশগ্রহণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকে, যাতে করে দখলদার ইসরায়েলের বিপক্ষে যায় এমন কোনো পোস্টে রিয়াকশন দেয়া কিংবা পোস্ট করা এসব বিষয়টি অন্তর্ভুক্ত না হয়। তাহলে দখলদার ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর অপরাধে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে। অনেকের রেসিডেন্সিয়াল কার্ডটিও বাতিল করা হচ্ছে, অনেককে গ্রেপ্তার করা হচ্ছে, যাতে করে ইন্দোনেশিয়ার কেউ এই ধরনের সমস্যায় না পড়ে। তাই তাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাষ্ট্র থেকে সতর্কতা দেওয়া হয়েছে, যাতে করে তাদের নিজেদের মঙ্গলের জন্যই তারা সঠিকভাবে দায়িত্বশীল আচরণ করতে পারে। এজন্যই এই ব্যবস্থা গ্রহণ করেছে ইন্দোনেশিয়া সরকার।
ইরাকে ব্যাপক ধূলিঝড়, অসুস্থ হাজার হাজার মানুষ। ইরাকের মধ্য ও দক্ষিণ অঞ্চলে তীব্র ধূলিঝড়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় ১,০০০-এর অধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এই কারণে দুই অঞ্চলের বিমানবন্দর বন্ধ করে ফ্লাইট চলাচলও বাতিল করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবর জানিয়েছে। দক্ষিণাঞ্চলের মোনাক্খা প্রদেশে এক বার্তা সংস্থা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে সেখানে অন্তত ৭০০ জন মানুষ শ্বাসকষ্টের শিকার হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে ছবিতে দেখা গেছে বিভিন্ন এলাকায় ঘন কমলা রঙের ধুলোর চাদরে ঢেকে গেছে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানিয়েছে সেখানে যেভাবে ঝড় হয়েছে, এত বড় ঝড় আমরা আগে কখনো দেখিনি। এত ধূলিকণা বাতাসে উঠছিল যে পুরো এলাকায় সেখানে ধুলোবালি জমে যায়। এলাকার বাসিন্দারা বিষয়টি নিয়ে খুবই আতঙ্কর মধ্যে পড়ে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিভিন্ন দিক নির্দেশনা জারি করা হয়েছে। এই বালিঝড়ের কারণে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিছু অঞ্চলে বিমান চলাচল স্থগিত হয়েছে। দক্ষিণাঞ্চলের মুখান্না প্রদেশে এক স্বাস্থ্য কর্মকর্তা ফরাসি সংবাদ সংস্থা এপিকে জানিয়েছে সেখানে অন্তত ১,৭০০ জন মানুষ শ্বাসকষ্টের শিকার হচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবিতে দেখা যায় বিভিন্ন এলাকা ঘন কমলা রঙের ধুলোর চাদর ঢেকে গেছে। ইরাকে বালুঝড় নতুন নয়, তবে এবারের মতো এত বড় বালুঝড় কখনোই হয়নি। সাধারণ মানুষ ও নিরাপত্তা কর্মীরা ধুলোর হাত থেকে বাঁচতে মুখে মাস্ক পরে চলাচল করা এবং যাদের শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল তাদের পাশে দাঁড়ান মেডিকেল কর্মীরা। মুথান্না প্রদেশে ৭০০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিতে হয়েছে।